ব্যাপার? নির্জন অন্ধকার রাত্রে তার আত্মচিৎকার শোনা যায়। তুমি এখানে এত রাতে? আমার মেয়েকে খুঁজতে বেরিয়েছি বাবা। তোমার মেয়ে মানে তো প্রতিমা। কি হয়েছে তার? সন্ধ্যাবেলায় দিকে জলামতে গিয়েছিল, রাস্তা থেকে একদল গুন্ডা এই পলাশডাঙ্গা গ্রামে গুন্ডা? না না কাকা, নিশ্চয়ই তোমার কোথাও ভুল হচ্ছে। না বাবা না, তার সঙ্গে পাড়ার আরো অনেক মেয়ে ছিল, তারা ভয়ে ছুটে পালিয়ে গিয়ে আমাকে খবরটা দিল। তারপর থেকে আমি উল্টো হয়ে খুঁজে বেড়াচ্ছি। তাহলে তো তোমার কথা মিথ্যা হতে পারে না। আমার ঈশ্বরে পলাশডাঙ্গা গ্রামে গুন্ডা? না না, এর একটা বিহিত আমাকে করতেই হবে। হ্যালো, আমি ধর্মদাস চৌধুরী বলছি। শোনেন অফিসার, আপনি দলবল নিয়ে তাড়াতাড়ি কাজলা দিকে জঙ্গলে চলে আসুন। হ্যাঁ আসুন। আমার মেয়েকে খুঁজে পাবো তো বাবা? নিশ্চয়ই পাবে কাকা। শোনো কাকা, এই ধর্মদাস চৌধুরীর বুকের রক্ত দিয়ে ধর্মে রাখার এই পলাশডাঙ্গা গ্রামে অধর্মের পেশাদি করে কেউ কোনোদিন রেহাই পায়নি, আজও পাবে না। কিন্তু প্রতিমা শয়তানদের কামড়ে পড়ে আজ একটা নিকৃষ্ট রক্ত বাবা। ওই শয়তানগুলোর ব্যাপারে প্রতিমা আমায় কিছু বলতে চাইছে। বল বা বল, চৌধুরী বাবু যখন আছে তোর উপরে অত্যাচারের প্রতিকার হবে। হবে না বাবা, হবে না। কারণ জানাটাও বাজার বাড়িতে। ওই শয়তানগুলো আমার বাগান বাড়িতে লুকিয়ে আছে। জলে স্থলে অন্তরিক্ষে তারা যেখানে লুকিয়ে থাক, তাদের খুঁজে বার করে আমি তাদের শাস্তি দেবই। ভাটটা আপনি আমার উপর ছেড়ে দেন মিস্টার চৌধুরী। আপনি শুধু বলুন কে বা কারা কে অন্যায় করেছে। আর বলবেন না স্যার, একদল গুন্ডা আজ সন্ধ্যাবেলায় এই সুদীপ কাকার মেয়েকে জোর করে টেনে নিয়ে গ্রামের মান সম্মান এই জানোয়ারগুলোর জন্য সব ধুলোয় মিশে গেল। আপনি কিচ্ছু চিন্তা করবেন মিস্টার চৌধুরী, আমি যখন এসে গেছি ভাইটা ভাই ওরা তোমাদের কোথায় মানিয়ে গেছে। আরে সে কথা বলার মতো তার কি মনের অবস্থা আছে? আমি বলছি শুনুন, ওই শয়তানগুলো আমার বাগান বাড়িতে লুকিয়ে আছে। আচ্ছা, তুমি তাদের কাউকে চিনতে পেরেছো? আরে পারবো না, আরে জানাটা চিনবে কি করে? সন্ধ্যা অন্ধকারে টেনে নিয়ে গেছে তো, তাই কাউকে চিনতে পারেনি। আমি বলছি শুনুন, ওই ওরা সন্ধ্যার অন্ধকারে নিয়ে গেছে, তাই দেখতে পাই। তাই আমি বলছিলাম আপনি কান্না বলতে গিয়ে কান্না বলছে, তাকে আপনি একটু নিজেই চেষ্টা করে দেখুন। আমার দিক থেকে চেষ্টা করুন। তাতে আপনি তার কিছু বলতে পারবেন না, কারণ সেই শয়তানটা মুখর ছেড়ে ফেলে দিয়ে আসল অপরাধীকে গ্রেফতার করে তুলে আগে ছিল 18 গা আর পুলিশের ছিল 32। কত মেহনত করে এই পলাশডাঙ্গা গ্রামকে সরকারি খেতাব নির্মল গ্রামে ভূষিত করলাম, অথচ কয়েকটা শয়তানের জন্য। চমৎকার চমৎকার ধর্মদাস চৌধুরী, চমৎকার। ওকার মুখে লড়াইয়ে তোমার মুখোশটাই শিখে গেল। কি বলছিস বা তুই? এই চৌধুরী বাবু একটা মুখোশধারী তুমি জানোয়ার। তোমাকে সাহায্য করতে পারিনি বলে তোমার আফসোস হচ্ছে তো? সাহায্য করে আমি বুঝিয়ে দেবো
যে আজও ধর্মদাস চৌধুরী এই পলাশডাঙ্গা গ্রামের গরিব মেহনতি মানুষের ভগবান। তাছাড়া আমি জানি বাবা, সেই জন্যই তো আপনার ভরসা। আরে সেই ভরসার মর্যাদা তো আমি দিই কাকা, তোমাদের মঙ্গলের জন্য। থাক ধর্মদাস চৌধুরী, আমাদের জন্য তোমাকে আর কুমিরের কান্না কাঁদতে হবে না। তোমার এই আসল রূপ আর কেউ চিনুক আর না চিনুক, তোমরা তো চিনবে। তোমরা তো শুধু আমার ওই গ্রামবাসী নও, তোমরা হলে আমার পরম আত্মীয়ের মতো। আর সেই জন্য বুঝি তুমি আমরা এত বড় সন্ত্রাস করলে। বুঝিয়ে দেব, তোমার সব ক্ষতি আমি কড়াই গন্ডায় বুঝিয়ে দেব। ওই জানোয়ার গুলোকে একবার ধরতে দাও। যাক কাকা, তুমি প্রতিমাকে নিয়ে বাড়ি যাও। হ্যাঁ বাবা, যাচ্ছি। আয় বা, চল মা। যাবার আগে দাঁড়ো বাবা, যাবার আগে তোমার মতো এক মহান চরিত্রহীন মহাপুরুষকে একটা প্রণাম করে যাবো ধর্ম। আরে না 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 না, আমাকে প্রণাম করবে কেন? তোমার বাবা সঙ্গে রয়েছে, বাড়িতে গিয়ে তোমার বাবাকে প্রণাম করো। আর সে তো করবোই, নিশ্চয়ই করবো। তার আগে তোমাকে আমি একটা কাকা, কাকা গো, তোমার মেয়ে বড় আপসেট হয়ে গেছে কাকা। ওকে কি আমি তুষার কথা বুঝিয়ে বলবো? বল মা, বল। বলছিলাম কি আপনি এই গ্রামের মাথা, আপনার উপরে ভরসা করে যে আমরা বেঁচে আছি বাবা। আরে ওই কথাটাই তো আমি শুনতে চাইছিলাম কাকা। আচ্ছা কাকা, তুমি না, তুমি আমি একটু তোমাকে ফুল ছুঁয়ে বলি। কি গো শোনা, একটু কাছে এসে শুনলে না তোমার বাবার মুখে আমি হলাম এই গ্রামের মাথা। আরে মাথায় আমার অনেক বুদ্ধি, তার মধ্যে থেকে কিছু বুদ্ধি আমি তোমার আচরণে বেঁধে দেবো। তোর মতো চড়ার সময় কোনো কথা থাকতে পারে না। আরে শোনো শোনা আমার, আমি হলাম এই গ্রামের বিখ্যাত পরিবারের কীর্তিমান ছেলে। আর আমি তোমাকে ভোগ করেছি, এটা তোমার 14 পুরুষের ভাগ্য ভালো। একথা হাটে বাজারে বিক্রি করলে আমার ছেলেরা তোমার মুখে অ্যাসিড মেরে তোমার মুখটা পুড়িয়ে বিভৎস করবে। তুমি যখন আয়নায় মুখ দেখবে, মুখটা দেখে না, আর গ্রামের লোকে তোমাকে ডাইনি ভেবে ইট পাট্টাই ছুঁড়ে মারবে। আর তুমি যদি আমার কথা মতো চলো, তাহলে তাহলে তোমার এই গর্ভে আসা সন্তানের বাবা আমি ঠিক খুঁজে দেব। নইলে তোমার মুক্ত করবেই, আর ওই তোমার বাবার গলায় আমার ওই শান্তি প্রিয় ছেলেগুলো হালকা করে ছুরিটা চালিয়ে চুপচাপ থাকবি। সুদের টাকা তোমার মেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, একে তুমি জানো? চল মা, চল ঘরে চল। না, আমি কিছুতে যাবো না। আমি এই জিনিস থেকে গ্রামে যাবো। দেখলে তো কাকা, আমি যা বললাম তাই ঠিক। ওর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে, ওকে তুমি তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাও কাকা। যাও যাও। আর শোনো, ওকে একটা ভালো ডাক্তার দেখাও। এই টাকা কটা তুমি ডাক্তারি খরচ হিসাবে রেখে দাও। যাও কাকা যাও। চৌধুরী বাবু, আপনি কি মানুষ? আমি এই পলাশডাঙ্গা গ্রামের মেহনতি মানুষের ভগবান। তুমি প্রতিমাকে নিয়ে বাড়ি যাও, আর এদিকে যা করার আমি করছি। ঠিক আছে বাবা, ঠিক আছে। আয় মা, আয়। কি হলো, তুমি দাঁড়িয়ে রইলে যে? যদিও আমি বাসি ফুলের গন্ধ একেবারে পছন্দ করি না, তবুও তোমার মতো মিষ্টি ফুলের গন্ধ থাকলে কিন্তু আসবো, আসবো রে জানোয়ার, আসবো। আসতে যে আমাকে হবে। জীবন রঙ্গমঞ্চ আসলে ভূমিকায় অভিনয় করে সফল অভিনেতা তুই। তোকে বিরাজ করে সমাজের সংসারে শান্তি প্রতিষ্ঠা করতে আমাকে তো আসতেই হবে। আসবো রে জানোয়ার, আসবো। নাচতে নাচনার চরম প্রতিশোধ নিতে
লোকের পায়ে পড়ে প্রয়োজনটা জড়িয়ে গেলে তাদের শাড়ি খুলে ধর্ষণ করি। বললেন শুয়োরের বাচ্চা? না না, আমাকে শুয়োরের বাচ্চা বলে ওই শুয়োর গুলোকে লজ্জা দেবেন না। কারণ কি জানেন, ওই শুয়োর গুলো আমার থেকে অনেক বেশি ভদ্র। আমি শালা মানুষের বাচ্চা। বাঘ কখনো বাঘের মাংস খায় না, কুকুর কখনো কুকুরের মাংস খায় না, কিন্তু মানুষ শালা মানুষের মাংস চিবিয়ে চিবিয়ে খায়। দিন দুপুরে মানুষ খুন করে তার লাশ পাটাই গায়ে করে দেয়, হাসতে হাসতে মুছে দেয় মা বোনেদের শিশুর শিলক, শিশু সন্তানকে হত্যা করে ছুঁড়ে ফেলে দেয় তারই মায়ের কোলে। আমি সেই সব মানুষের রক্ত বীজ আমার শিরায় উপশিরায় ধমনীতে বইছে। আমি লোভ, লালসা, পাপ, অধর্মের বিকৃত ভাবনায় পরিপূর্ণ এক জীবন্ত ফকিরের মহা বেদনা। দেখতে পেয়ে ওই মাছগুলো আমার হাতে তুলে দিল। গরিব মানুষ, সেই জন্যই তো ওদের অনুরোধ আমি ফেলতে পারলাম না মা। কারণ ওরা যে সেই মানুষ যাদের পরিশ্রমে শুধুই পলাশ টাকা নয়, সারা পৃথিবীর মানুষের মুখে ফোটায় তৃপ্তির হাসি। ও তাই বুঝি ওদের মুখের হাসিটুকু তুই কেড়ে নিতে চাইলি? এইগুলো কি বলছো মা? আমি ওদের ওদের পরিশ্রমের ফসলটা তুলে নিয়ে এসে আমাদের মুখে হাসি ফোটাতে চাইছে। একবার ভেবে দেখলি না যে এই মাছগুলো বিক্রি করে ওদের সংসার চলতো? একবার তোর মনে হলো না যে আজ দুপুর বেলায় ওদের উনুনে হাঁড়ি চলবে কিনা? জানো মাঝান, আমার বউটা না মুখ লেখাপড়া শিখে না, তাই ভগবান ভেবে মাছগুলোকে তাদের দিয়ে দিয়েছে। তাকে সামনে পেয়ে ওর জ্ঞান নাই মাঠান। আমি যদি আগে জানতাম তাহলে মাছগুলো পিছনে আপনি জানলাম মাঠান। কিন্তু তোদের মুখে প্যান্টটা যে আমাদের মুখে তুলে দিস, তোরা কি ডাক্তারে থাকবে? হ্যাঁ তাই বলবো মাঠান, হাজার হাজার মানুষ রাখে ভগবানের তোর করতে দেয় বলে। আজও এই ভগবানের দয়ে দুবেলা নিমন্ত্রণ করে বেঁচে আছি। তোরা তোদের নিজের নিষ্ঠা সাধনা পরিশ্রমের গুণে। আর সেটা তো তোরই দেয়ালে দেখা তোর। তুই তো আমাদের কাছে সেই কৃষ্ণ ঠাকুর ভগবান হয়ে ভক্ত শুধু আমার পায়ের ধুলো ধুয়ে দেয়। তুই চুপ করবি? আমি না হয় চুপ করেই যাবো। আর যদি ওই মাছগুলো তোদের অসুবিধার কারণ হয় তাহলে না হয় তাহলে তুই মাথা দি ওই মাছটা কিনে দে, ওইগুলো নিয়ে গিয়ে না মাথা হয় না। আমি আপনার চোখের জলে দেওয়া মাছগুলো আমি কিছুতে ভগবান ফিরিয়ে দিতে পারে না রে। সত্যি মাঠান, আমার মতো মাছ না থাকতো তাহলে মাছগুলো ভগবান করতে পারতো না। আপনি বাড়ি যা আর যাওয়ার সময় শুনে যা, তোদের অনেক কষ্টের দেওয়া মাছগুলো আমি নিজের হাতে রান্না করে তোদের ভগবানের মুখে তুলে দেবো। হ্যাঁ সত্যি মাঠান, তোমার মতো মা যদি ভগবানের পাশে না থাকতো রান্না করে কোনোদিনও কিন্তু ভগবান হতে পারতো না।
যে আমরা তো দিন শোধ করতে পারবো না কালাচাঁদ, কারণ তুই যে আমাদের রক্ষা কবচটি কিনে রেখেছিস কালাচাঁদ। ওই স্বর্গে থাকা দেবতাও ফল ফুল তুলসীর সঙ্গে চাই একটু ভক্তির চোখের জল। আর তুই যে কোনো কিছু না দিয়ে আমাদের বুককে আগলে রেখেছিস এই মাটির বাঁকা মাটির ভগবান। জানি যাই আমরা হাজারো পেলাম মাথান মা মা এবার তুমি বলো তো মা, মাছগুলো আমি ফিরিয়ে দিইনি কেন? না রে, আর বলবো না, আর বলবো না রে। এমনি ভালোবাসার দান গ্রহণ করতে মানুষকে যদি ভিখারিও সাজতে হয় তাহলে মানুষের মর্যাদা এতটুকু ম্লান হয় না রে। এ তোমার ভুল ধারণা মা। মানুষের মর্যাদা তখনই পূর্ণ হয় যখন সে লেখাপড়া শিখে তার উপযুক্ত মূল্য না পায়। শোনো, কি বলতে চাইছিস তুই? কি আর বলবো মা, ভালো একটা চাকরি অফার পেয়েছি, কিন্তু তারা 2 লক্ষ টাকা ডোনেশন চাইছে। তারা তাদের টাকাটা না না রে সৌরভ দা, আমি গ্রামের সাধারণ চাষি হতে পারি, কিন্তু আমার ভাই ঘুষ দিয়ে চাকরি পাক, এটা আমি কিছুতেই মেনে নেব না। কিন্তু দাদা, এই বর্তমান যুগে ঘুষ ছাড়া চাকরি হয় না। তাহলে তো লেখাপড়ার মূল্য কি কিছু নেই? আর কেন হবে? কিন্তু বর্তমান যুগে বর্তমান আরে বর্তমানে যদি সব কিছু পাল্টে গিয়ে থাকে তাহলে আজ থেকে 20 বছর আগে এই মাকে তো তুই মা বলে ডাকতিস, তা আজ কি বলে ডাকবি? তুই শিক্ষা দিয়ে আমায় একটু বুঝিয়ে দেবো ভাই। ও কথা উত্তরে জানা নেই মা আমার। আমি শুধু তোমাদের কাছে জানতে চাই যে আমাকে লেখাপড়া শিখিয়েছো কেন? তোকে তো মানুষ হওয়ার জন্য। তাহলে আমি এখন কি করবো? কি করবে? আরে সব তো আমরা হারাম হচ্ছি। সোনার বাংলার কিষান হয়ে তুই তারপর চাষ করে তুই সোনার ফসল করে। কিন্তু দাদা, এখন লেখাপড়া শিখে ও চাষ আবার করা যাবে না, এই তো। কিন্তু এটা তোর কোন বইতে লেখা আছে রে ভাই। তাছাড়া তুই এখন কি করতে চাস বলতো? চাকরি মানে 2 লক্ষ টাকা ঘুষ দিয়ে আমি আবার উপযুক্ত শিক্ষার চাকরি খুঁজে নিয়ে রাশি টাকা উপার্জন করবো। সেই টাকা দিয়ে সাধারণত 7 তলা অট্টালিকা তৈরি করতে পারবে বেস্তা, কিন্তু সেই অট্টালিকার কোনো কোণে এতটুকু শান্তি তুমি পাবে না। কেন? তোমার উপার্জনটা সোজা পথে নয় বলে, কারণ চোরা পথে রোজগার করে ধনী হওয়া যায় বেস্তা, কিন্তু কোনোদিন সুখী হওয়া যায় না। ওরা ওরা তো ঠিক কথাই বলেছে। না, ওইসব চিন্তা মন থেকে মুছে ফেলে দিয়ে তুই। না মা, আমার সিদ্ধান্ত আমি অটল, তাই কারো ছেদ করার বিশ্বাস করে তাই নাকি? তবে তাকিয়ে দেখো এই 50 টাকা গায়ের দিকে। এই গ্রামের অনেক মানুষই 2 নম্বরই খাতা করে বড়লোক হয়েছে ঠিকই, কিন্তু সে টাকা দিয়ে তারা এক মিনিটও সুখ কিনতে পারে। তাদের মধ্যে কেউ সুগার ডায়াবেটিসের রোগী, কেউ বছরে 3 মাস ফেরত হাসপাতালে ভর্তি থাকে, আবার কেউ প্রতি মাসে রক্ত বদলাতে বিদেশে পাড়ি দেয়। পেট পুরে খাওয়া, মহাসুখে নিদ্রা, এই সমস্ত কিছু জীবন থেকে বিসর্জন দিয়ে তারা হয়েছে এই সমাজের এক আজব জিনিস। সোহম, আমি সেই জন্যই তো তোকে আমি বলছি। আরে বাস্তবে মানুষের জীবনে অর্থের প্রয়োজন আছে, কিন্তু সে অর্থটাই সব নয়। বেশি অর্থ যেখানে, বেশি অর্থ সেখানে। যাক, ওসব পরে আলোচনা করলে চলবে। হ্যাঁ রে সৌরভ, তুই গত 3 দিন কোথায় ছিলিস বলতো? জায়গায় যাও। বাবা রাগ করছিস কেন? আরে বাবা, তুই মাঠে যাসনি বলে তোর দাদা না হয় 2-1 কথা বলেই ফেলেছে, আর তার জন্য তুই রাগ করে বাড়ি ফিরবি না। 3 দিনে না খেয়ে না ঘুমিয়ে তুই কোথায় ছিলিস বাবা? সে কথাটা ওর হয়ে আমি বলে দিচ্ছি। তার মানে কি বলছেন আপনি? গত 3 দিন আগে আপনার মধুনিশি যাপনের কথা। তার মানে 3 দিন আগে সৌরভ এক গরিব চাষার মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করছে। মিথ্যে কথা, মিথ্যে কথা অফিসার, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। পূর্বে সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু আমার মেস্তা কখনো এমন ভুল কাজ করতে পারে না। কি পারে আর কি পারে না সেটা আপনার দাদা ভালো জানে। But my time is up. সৌরভ বাবু, you are under arrest. But why? সুদেব রায়ের মেয়ে প্রতিমা রায়কে ধর্ষণ করার অভিযোগে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। কিন্তু মেস্তা তো প্রতিমাকে ভালোবাসে, তাছাড়া আগামী দিনে ওদের বিয়ে হওয়ার কথা। তাহলে সে নিজে থানায় এসে অভিযোগ জানাবো কেন?
কেন সে সৌরবাবুর কি এই জন্য খাতায় ভেঙে পড়লো? না নিশ্চয়ই এর ভিতরে কোনো ষড়যন্ত্র আছে, নইলে প্রতিভা আমার নামে এত বড় মিথ্যে কথা বলতে পারে না। এটাই জীবন্ত সত্য। আপনাদের নিশ্চয় কোথাও একটা ভুল হচ্ছে। দুদিন পরে যে মেয়েটা এই বাড়ির বউ হয়ে আসবে, আর সেটি এত বড় মিথ্যে কথা বলবে? হয়তো সে কথা নিরাশার বান করে হারিয়ে গেছে। হতে পারে না বাবু, যে প্রতিভাকে আমি মেয়ের মতো ভালোবাসি, এই বাড়িতে যার লক্ষ্মীর আসরে মাথা, সে এত বড় আমাদের দেখো মায়া মমতাকে এত বড় বেইমানি করতে পারে না। বেইমানি করতে পারে বর্তমান যুগের নারীরা বিষাক্ত কাল লাগিনীর মধ্যে কোনো তফাৎ নেই। তবুও বলছি প্রতিমা আমার নামে এত বড় মিথ্যে অপরাধ দিতে পারে না। সেটা আদালতে প্রমাণ হয়ে যাবে। এখন চলুন। দাঁড়ান অফিসার, দাঁড়ান। আমি বরং প্রতিভাকে এখানে ডেকে নিয়ে আসছি, এখানে প্রমাণ হয়ে যাক প্রতিভাও কথা বলেছে কিনা। আয় সে কথা গৌরবাবু, সত্যি কি তুই সৌরভ? এই কথায় তোমার মুখে তুমিও বিশ্বাস করে না? বিশ্বাস আমি তোদের করি রে ভাই, বিশ্বাস আমি করি। তোদের বিশ্বাসেই তো আমি বেঁচে আছি। তবে কিন্তু কিসে দাদা, সেই বিশ্বাসকে তুমি সযত্নে বুকে চেপে রেখে সৌরভের নিয়ে দেখো দাদা। তোমার আর মায়ের মায়া মমতা দিয়ে ভালোবাসা দিয়ে যে বাসর করে কাল লাগিনি ষড়যন্ত্রে তোমাদের সাথে লক্ষ্মীদেরকে দংশন করে একেবারে কারণ চোখের জলের বিনিময়ে কোনোদিন ষড়যন্ত্রের জাল পেতে বের পাওয়া যায় না। ফুলের চোখ পবিত্র, ওই ঈশ্বরের সৃষ্টির বুকে চাঁদের বুকও কলঙ্ক থাকতে পারে, কিন্তু আমার বেস্তার গায়ে এতটুকু কালির ছিটে নেই, থাকতে পারে না। তাহলে প্রতিমা কেন নিজে এত বড় মিথ্যে বদনাম দিয়ে থানায় ডায়েরি করলো কেন? সেটাই তো রহস্য মা। সেদিন সে রহস্যের জাল ছিন্ন করতে পারবো, সেদিন দেখবে প্রতিভা তোমাদের বিশ্বাসের এতটুকু অমর্যাদা করেনি। সে তো অনেক দূরের কথা। এই আইনি ডাকাতর থেকে সৌরভ মুক্ত পাবে কিভাবে? সেই কথাই তো আমি খুঁজতে চললাম বর্দা। আমি জানি অপরাধী যতই দ্রুতই হোক না কেন, সে তার অপরাধের চিহ্ন ফেলে রাখবে, আর সেই চিহ্ন দিয়ে শুরু হবে আমার প্রকৃত সত্যের অনুসন্ধান। কিন্তু তুই থাকতে আমাদের একটা ঘটনা ঘটলো কি করে? তুই কি আমার মেয়েটাকে চিনিস না, নাকি তার চরিত্র সম্বন্ধে তোর কোনো সন্দেহ আছে? বিশ্বাস কর ভাই, এই 5 দিন আমি বাড়িতে ছিলাম না। এই 5 দিনের মধ্যে এই শয়তানরা যে সুপর্কের মতো ঘটনা ঘটাবে তা আমি ভাবতেও পারিনি। ওই শয়তানরা তো চিরকাল শয়তানি করেই যাবে, কিন্তু তোমার বউ এত বড় শয়তানি করলো কিভাবে? যে প্রতিমাকে ঘিরে আমাদের এত আশা আকাঙ্ক্ষা, যে এইভাবে আমাদের মুখে ছেলে রাখা থাকবে কিছু শয়তান আর তারা সুদের বাবা আর প্রতিমাকে তুলে নিয়ে গেছে। তারপর যা বলে গেছে তার প্রতিফলন তো ঘটেই চলেছে। কিন্তু এই মুহূর্তে প্রতিভা সাক্ষ্য ছাড়া মৃত্যুকে যে নির্দোষ প্রমাণ করা অসম্ভব। বাবা পলাশ, যেভাবে হোক প্রতিভাকে বুঝিয়ে চুজিয়ে তাতে হয়তো মুক্তি পাবে, কিন্তু সুদের টাকার যে মৃত্যু হতে পারে না। কিন্তু আমার ছেলেটা এইভাবে বিনা দোষে সারা জীবন মিথ্যে বদনামে নিয়ে জেলের খানি জানবে। তাই কি কখনো হয় মা? তাই কি কখনো হয়? এই সৌরভ আর গৌরব এরা যে আমার শক্ত উপহার, আমার এই দু চোখের মনে, আমার এই সংসার
কিন্তু রাজি ভাঙতে না। আমাদের সৌর মুক্ত পাবে, কিন্তু ওই সুদের টাকার মৃত্যুর বিনিময়ে নয়। তবে তাই হোক কর্তা, তোমার লক্ষ্য পূরণ করতে রেস্তাকে কলঙ্ক মুক্ত করে মায়ের চোখের জল মুছিয়ে দিতে জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে আমি প্রবেশ করব শয়তানের সৃষ্ট ওই মৃত্যু ঘরে। তুই করতে পারবি, কিন্তু ওদেরকে সাকসেস করতে পারবি না। কেন? কারণ আইন আদালত তাদের মুখোয়, পুলিশ তাদের বাড়ির চাকর। তাই হঠাৎ একটা সিদ্ধান্ত নিলে তুই নিজের জালে নিজেই ফেঁসে যাবি। হ্যাঁ, প্রহাস তো ঠিক কথাই বলেছেন গৌরব। হ্যাঁ, ওদের সঙ্গে লড়তে গেলে সাহস চোদ্দ তার থেকে বেশি দরকার হচ্ছে তোর বুদ্ধি। তাহলে সেই বুদ্ধির চড়ে আমি ওদের ফাইল করবো কর্তা। অন্যায় অধর্ম আর পাপের পথে নয়, সত্য ন্যায় আর ধর্মের পথে ওদের আমি বন্দি করবো। ওদের আমি বুঝিয়ে দেবো যে পৃথিবীটা এখনো নরক হয়ে যায়নি, তাই পাপ আর পাপীরা চিরকাল এখানে রাজত্ব করতে পারে না। ওদের বিনাশ করে পৃথিবীকে পুনঃসমুক্ত করতে চুপে চুপে বসুন্ধরা মায়ের কোলে নেমে এসেছে মাটির মানুষ রূপে ভগবান কৃষ্ণ। কিন্তু সত্য এটা দাপরে যা ঘটেছে তাকে এই যুগে ঘটবে বাবা। নইলে যে মিথ্যে হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণের সেই মুখ নিশ্চিত অমৃত বাণী। কথা বলা যায় না বাবু। তবে খাপটা বন্ধ কর। হ্যাঁ, ওই মাঝে কি বলছিলি জানো? ওই বাইরে বিক্রি করতে এসেছে। ওলা না উলি? আরে উলি একেবারে বলি যাকে দেখলে আপনার ওই চোখে মারলে তুলি আর নাহলে ভিড় খেয়ে পড়ে মাথার ভাঙলে খুলি। আমি তো জানি আপনার ওই মেয়ের কথা শুনলে প্রাণ একেবারে ওই আঁকু আঁকু করে ওঠে। তার জন্য তো আমি ওকে ওই ডেকে নিয়ে এসেছি। ভেরি গুড ভেরি গুড। আমি তো এই জন্য তোকে এত ভালোবাসি একাদশী। আমার ভুলটা করবেন না মেরাজি বাবু। এই একাদশীকে ভালোবাসলে আপনাকে যে চিরকাল উপবাসী থাকতে হবে। যাকে দেখলে আপনার দেহ মন জুড়িয়ে যায় আর না দেখতে পেলে ওই প্রাণ আঁকু আঁকু করে কথা বলে। নেব তোমার মাছ নাই, এই মাছ বাবুর কাছে দাম হয়তো একটু বেশি দিতে হবে। আমি পরের ধনে পদ্মার করে আপনার তো তাতে একটু বেশি হয়তো দিতে হবে। আমি সত্যি কথা বলতে ভালোবাসি। আপনি তো অনেক ওই মেরাজাত বাবু, তাই ওই বাবুর পয়সা একটু বাহাদুরি।
তোর ওই নাচ গান আর যৌবন মদিরায় ভরিয়ে তুলতে হবে প্রয়োজনে তোর এই রোজ সদা পান করে সে আমি নিশ্চয়ই করে দেবো। কিন্তু সেই সময় তোর এই গানের দুটো দেখাচ্ছিল এই কানে লুকিয়ে চুকিয়ে তোর একটু নাচ দেখবো আর এই গান শুনবো। না, আমার একটা শর্ত আছে। আমি যখন এই ঘরেতে থাকবো তখন তোদের তীর সীমানায় থাকলে চলবে না। রাজি থাকিস তো বল, নাহলে আমি মাছ বিক্রি করতে চললাম। মাছ বিক্রি করবো, মাছ টাটকা ট্যাংরা মাছ আছে, একদম টাটকা মাছ বিক্রি করবো। আমরা রাজি। এটা না এখন একটা ওই ছোট বাবু এসে পড়বে শালা, তোরা তো দেখি বাইরে না মরে ফাঁকছে আছিস। যে দেশে মানুষ দুমুটো ভাতের জন্য না শুকিয়ে মরছে, আর সেই দেশের বর্তমানে শালা মেয়ে মানুষ বাঁচানোর জন্য তোরা 1000 টাকা খরচা করছিস। আমি নয়, এই হচ্ছে মেলার যাত্রা। আমার নাম তো একাদশী, তাই আমি চিরকাল হ্যাঁ রে, তোকে দেখলে ধরাই যায় না তুই ধারি না খাসি। আমি প্রমাণ করে দিতে পারি। তুই যদি তোর ফাটা মাথাটাই ওই শালা কি বললি রে? আমার ফাটা মাথা? ওই যে আলাদা মাথাটা ফাটিয়ে লাল করে দিয়েছে। ও, তুই আমার সিঁদুরের কথা বললি? আরে একাদশী তুই আইবুড়ো কার্তিক হয়ে ছোটবেলায় শুধু তুই যাবি না আরে আইবুড়ো মেয়েকে নিয়ে আপনাদের মতো নাগরের জ্বালায় সে কি আমার ওই পাত্তা দেবে? তার ওই ফাটা মাথাটা আমি আর একটু ফাটিয়ে চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। বাপ যারা তালের শীর্ষে কাল তারাই প্রধান। কে তো কি চায়? আগে আমি ম্যানেজার তপেন্দ্র গাঙ্গুলি স্যার আমাকে পাঠিয়েছে আমার হাতে নরকগামী ট্রেনের কামড়ে তুলে দিতে, তাই তো বলে যা তাহলে টিকিট এনেছেন তো? এনেছি এক পেটি মিষ্টি আপনার কামরায় রেখে দিয়েছি আর তার সঙ্গে দাঁড় করে রেখেছি এই নবযৌবনের চৈতন্যর এক নারী। কারণ এই নারী আর সুরাকে পান করেন তো আপনার মতো লোকগুলো সোজা নরকের যাত্রী হয়। চলে এলো একই মায়ের সন্তান, রক্তের সম্পর্কে দাদা, তারই ভাইকে নরকে পাঠাবার জন্য কতই না খরচ করতে বলেছে। বারে সভ্য পৃথিবী বা তুমি কে বা? আমি একাদশী। কিন্তু এখানে একাদশী কেন? আমরা তো সবাই আমার আসছি। আমি সে একাদশী নয় গো বাবু, আমি একটা সাধারণ মানুষ। একটা দেশপূর্ণ মানুষ ওই নরকের কবলে পড়ে ধীরে ধীরে নরকের দিকে এগিয়ে যাচ্ছে, ধীরে ধীরে নরকের দিকে এগিয়ে যাচ্ছে। আমি তোকে বড্ড ভালোবাসি, কিন্তু আমার এই শুকনো নিরোজ ভালোবাসা তোর কোনো কাজে লাগবে না রে ভাই, কোনো কাজে লাগবে না। তুমি আবার হঠাৎ দাঁড়িয়ে রইলে কেন? বাবু, আমি নাচবো গাইবো। শুরু করো শুরু করো। I'm
তোমার মতো কুচিপূর্ণ দৃষ্টি আমার আর আমার গান শুনেছি, কিন্তু অন্তর দিয়ে অনুভব করতে পারিনি। বাবু তোর শরীর খারাপ পৃথিবীর মানুষ আমরা, তাই সুস্থ শরীর মন নিয়ে আমাদের বাঁচার অধিকার কারণ নেই। ছোট বাবু তুই এত বড় তুমি যে গাড়ি লোক ছোট বলে পাগল, লম্পট, চরিত্রহীন। ওই কথাগুলো বলে দিতে ওরা একটু শান্তি পায় তো বেঁধে দে। ছোট বাবু তোদের ম্যানেজার বাবু আমাকে এখানে থাকার কুৎসিত ইঙ্গিত করে গেছে। ওরা বর্বতা সভ্যতা ওদের ছেড়ানো কাদা মেখে আমরা নোংরা হতে যাবো কেন? কিন্তু ছোট বাবু তাহলে আমি টাকা নিয়ে নাচ গান করিস, এবার বাড়ি যা। আপনি প্রয়োজন মনে করিস তারে কোনো শুভদিন দেখে আবার আসিস। সেই শুরুতে কবে আসবে ছোট বাবু কেন এই ভাই দুটিয়ার দিন সেদিন লাল পাড় শাড়ি পরে সীমান্তহীন বাংলার বধূ সেজে চন্দনের পাত্রে হাতে দিয়ে তিনটে চন্দনের ফোঁটা দিয়ে বলিস, ভাই কপালে দিলাম ফোঁটা জমের দড়ি পট্ট কাটা যমুনাতে জমকি ফোঁটা আর আমি দিই আমার ভাই কি ফোঁটা। দাদা তুই এত বড় মানুষ, এত মানুষ নয়, তুই তো দেবতা আছিস দেবতা। আরে ও না, আমি এক অবধ শিশু। তাই তো এই দেশে নারী সমাজ আমার কাছে মমতাময়ী মায়ের মূর্তির মতন। তাহলে মিথ্যে বদনাম নিয়ে মদ কে কেন মানুষের ঘৃণা করাচ্ছিস? এই পৃথিবীতে সত্যের উত্তর হয় না বল, তারপর যদি হয় তার সব সময় মুখ ফুটে বলা যায় না। কেন উত্তর আমরা বুঝবো না দেবদাস বাবু? এসে বৌদি আমরা এখন বাড়ি ফিরে যাই। তা তো যাবে, কিন্তু তোমাদের আসল কাজটা হয়েছে তো? কাজ কি কাজের কথা বলছেন আপনি? যে কাজ তোমরা করতে এসেছিলে, আমি ওই সুদের টাকাকে খুঁজে পেয়েছি তো? এবারে ছোট বাবু তুই সব জানতিস? তোরা কি ভেবেছিস? আমাকে নাচে গানে ভুলিয়ে রেখে আর আমার দাদার গচ্ছিতে ধন তোরা চুরি করে নিয়ে যাবি আর আমি কিছু জানতে পারবো না? তাই তো জানেন, তাহলে দাদার সেই গচ্ছিত দোল রক্ষা করতে আপনি আমাদের উপর ঝাঁপিয়ে পড়েনি কেন? কেন তার একজন বিশ্বস্ত সঙ্গী হয়ে Yes, ওই ভাই হিসাবে নিশ্চয়ই বিশ্বস্ত, কিন্তু তার পাপ কাজের সঙ্গী আমি নই। তাহলে ওই কাজের বিরুদ্ধে বলতে হচ্ছে না কেন? এর জ্ঞানের উত্তর বড় খুঁজে পাবে, কিন্তু যে মহৎ উদ্দেশ্য নিয়ে এসছো তার বন্ধুত্ব হবে। সুদের টাকা আমরা যখন উদ্ধার করতে পেরেছি তখন প্রতিমা সত্য সাক্ষীতে মেস্তার জামিন। খুব সহজ কাজ না হতে পারে। ছোটবাবু ইয়েস, কোথায় বলে বাতাসেরও কান আছে, সেই বাতাস বয়ে গিয়ে যদি দাদার কানে পৌঁছায় তখন সে নিশ্চয় চুপ করে বসে থাকবে না। আপনি আপনি ঠিকই বলছেন, এই কথাটা একবার ভেবে দেখে ভাবা উচিত ছিল, কারণ ফলের ছলের অভাব হয় না। তাহলে আমার কি তারা প্রতিমাকে ক্রিয়া করতে পারে? নিশ্চয়ই নিতে পারে। তাই তো বলছি ছোট বাবু তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে চল। যাবো, নিশ্চয় যাবো। তবে যাওয়ার আগে এই ছোটবাবুকে কয়েকটা কথা বলতে চাই। বেশ তো ভালো। আপনি যদি আপনার দাদার পাপ কাজের সঙ্গী না হন, তবে সেই পাপের মনোচ্ছেদ করে এই পলাশ দাদাকে মুক্ত করতে আপনি আমাদেরকে সাহায্য করুন। নিশ্চয়ই করবো। আজ যেমন আমার সাহায্য না পেলে এই বাড়ির মুক্তপত্র দিয়ে সুদের টাকাকে উদ্ধার করতে পারতেন। শুধু এটাই নয় ছোটবাবু, আমি চাই সর্বাঙ্গীন সহযোগিতার হাত, যে হাত শুধু শয়তানি চক্রকে খান খান করতে নয়, বোকা মানুষের মুখে অন্ন যোগাবে, সমাজ সংসার তথা দেশকে রক্ষা করতে প্রয়োজনে হাতিয়ার ধরে সবার আগে চলবে। কিন্তু গৌরব, আর কোনো কিন্তু বলবো না। আর কোনো কিছু নয় ছোটবাবু, এই কাজে আপনার লোকমানদের সহযোগিতা না পেলে আমরা যে কোনদিন সার্থকতার মুখ দেখতে পাবো না। তাই আমার বর্দা রবি ঠাকুরের স্বপ্নে পলাশ টাকা করার কাজে আমরা সবাই বাংলার কিষান কিষানি আজ এক হয়ে হাতে হাত রেখে বলবো আজকে